নমস্কার। স্টক মার্কেটের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথম ভিডিও মানে কেনাকাটার দিক থেকে প্রথম ভিডিও, যেটা আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা প্রথম 5টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা আগের দিন রিলিজ হয়েছে, আমার চ্যানেলে অবশ্যই দেখবেন। এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি পিন করে দিয়েছি ভিডিওটা, এবং ডেসক্রিপশন বক্সেও আছে। তো সেখানে আমি এই মডেল পোর্টফোলিওতে যারা নতুন, বলে নিই সংক্ষেপে 1 মিনিটের মধ্যে, যে 10 থেকে 15টা স্টকের একটা পোর্টফোলিও হবে, আর কিছু টাকা হাতে রাখা হবে যেগুলোতে মার্কেটে অপরচুনিটি এলে, যেমন কোনো আইপিও বা কোনো স্টক ভালো মুভ করছে, কোনো অপরচুনিটি আছে, কোনো সেক্টর ভালো করছে, সেখানে আমরা ইনভেস্ট করব। ঠিক আছে, পুরো পিওরলি ইনভেস্টিং বেসড পোর্টফোলিও হতে চলেছে। তো সেখানে দেখুন, প্রথম 5টা আমরা স্টক চুজ করেছিলাম, যে এই 5টায় প্রথমে আমরা লাগাবো। এবং আমার অ্যাপ্রোচ জানেন, আমি একবারে পয়সা ইনভেস্ট করি না। আমি আপনাদের ওই ভিডিওতেও বলেছিলাম, আমরা এইখানে কিন্তু আমাদের মানে যেমন এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আমি বলেছিলাম যে আমাদের 1 লাখের একটা অ্যামাউন্ট নিয়ে চলছি, যে এইটা 1 লাখ টাকার পোর্টফোলিও। এর পার্সেন্টেজ টার্মসে ধরুন আপনার 10,000 টাকা নিয়েও ইনভেস্ট করতে পারেন, 50,000 টাকা নিয়েও পোর্টফোলিও শুরু করতে পারেন। আমি আমার পোর্টফোলিওই ফলো করতে হবে একদম না। আপনি এখান থেকে প্রসেসটা জানার চেষ্টা করুন, প্রসেসটা কেমন একটা মানে পড়তি বাজারে পোর্টফোলিও তৈরি করার। তো সেক্ষেত্রে পার্সেন্টেজ টার্মসে আমি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 8% আমার রাখার কথা বলেছিলাম। 8% মানে 8,000 টাকা, এবং বলেছিলাম যে মানডেতে আমি তার তার 50%, মানে 4,000 টাকার মতো ইনভেস্ট করব। এবং প্রত্যেকটায় শুধুমাত্র রিলায়েন্সের টোটাল অ্যালোকেশন 6% রাখা হয়েছে, তার 50% মানে 3,000 টাকা। 3,000 টাকা তো মানে একটাই শেয়ার কেনা যাবে, একটা শেয়ার এর জন্য আমরা সোমবার নিবেশ করব। বাদ বাকি টাকাগুলো হাতে রাখবো, আস্তে আস্তে বাজার যদি পড়ে বা ওঠে, সেটা আমি এই ভিডিওতে বলবো কি করতে হবে। তো তখন পরে আমরা নিবেশ করব আবার। ঠিক আছে, আর এই ভিডিওতে আমি আরো একটা দুটো স্টকের নাম বলবো, যেগুলো আমরা কেনার জন্য নয়, আমি আপাতত ওয়াচ লিস্টে রেখেছি। কেনার যখন ডিসিশন নেব, তার 1-2 দিন আগেই আমি আপনাকে চার্টে বলবো, জিনিসটাকে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বলবো, চার্ট দেখিয়ে বলবো সবকিছু। ঠিক আছে, কিন্তু স্টকগুলোর নাম আমি বলে দেবো যেগুলো আমি ওয়াচ লিস্টে রেখেছি, মানে দেখছি, তার কারণ, সেক্টর কেমন, সবকিছু ডিসকাস করবো ভিডিওতে। ঠিক আছে, আচ্ছা, এই 5টা যে এই কিনেছি, তার দেখুন প্রত্যেকটা দামও আমি আপনার এখানে আছেন, যে প্রাইসে আমার কেনা হয়েছে সেই প্রাইসগুলো। এবার আপনি বলবেন কোন প্রাইসে কেনা হয়েছে। দেখুন, এইখানে আমি যখনই আজকে সকালে ওই 9:30-10টার সময় যে প্রাইস ছিল, সেই প্রাইসটা আমি কিন্তু যাই পেয়েছি সেটার স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে আমি শেয়ারও করেছি কমিউনিটি ট্যাবে। এবার যেহেতু সঞ্জয় টক্স বাংলা, এই চ্যানেলটায় এখনো মানে একটা ইউটিউবে একটা লেভেল আছে যার উপর আপনি এই কমিউনিটি ট্যাবটা পান। তো যেহেতু এই চ্যানেলটা নতুন শুরু হয়েছে, সেখানে ওই কমিউনিটি পোস্টটা নেই, যেখানে ফটাক করে পোস্ট করলে মানে হোয়াটসঅ্যাপের মতো পোস্ট করলে আপনাদের কাছে চলে আসবে সাবস্ক্রাইবারদের কাছে, সেরকম কিছু নেই। মানে সেই ট্যাবটা এখনো এই চ্যানেলে আসেনি। আমার যে সঞ্জয় টক, যেটা হিন্দি চ্যানেল, সেখানে কিন্তু আমি কমিউনিটি পোস্টে দেখুন 6 আওয়ার্স আগো, মানে ওই 9:30 থেকে 10টার আশপাশে, মানে এখন যখন ভিডিও হচ্ছে তার 6 ঘন্টা আগে, মানে আপনি বুঝেন, আমি এই ভিডিওটা আমি শুট করছি এই 5টার আশেপাশে, 5:30টার সময়। তো তখন কিন্তু অলরেডি চলে এসেছে আপনার, মানে তখন আমি দিয়ে দিয়েছিলাম, মানে 9:30-10টার সময় দিয়ে দিয়েছি আমি বাজারে। আপনি বুঝতে পারছেন যে তখন দেওয়ার মানেটা কি। আমি মানে যে দামটা, এই দামটাই আমি কিন্তু ওইখানে অ্যাড করেছি। সরি, সঞ্জয় টক্স বাংলায় আমি সেটা দিতে পারিনি, কেন আমার কমিউনিটি ট্যাবটাই নেই ইউটিউবে। আপনারা যদি চ্যানেলটাকে আরো গ্রো করেন আস্তে আস্তে, আপনাদের আশীর্বাদ থাকলে এখানেও চলে আসবে, যখন আমি এখানেও দেবো। ঠিক আছে, যাই হোক, এই 1-2 টাকার ডিফারেন্সে কিছু যায় আসে না। আর যখন 440 টাকায় আমি লিখেছি, আপনারা যদি কেউ 441 টাকায় পান, 42 টাকায় পান, আমি বলছি না ফলো করতে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আহ 1-2 টাকায় ডিফারেন্সে কিছু যায় আসে না। যাই হোক, এই দামটাই আমি এখানে পাঞ্চ করেছি। আপনারা সব দেখতেই পাচ্ছেন, টোটাল কস্ট পার শেয়ার এখানে সেই দামগুলোই আছে। এই যে এইখানে সেগুলো চলে আসে, আমি আপনাকে একটু জুম করলে দেখাই। হ্যাঁ, সেন্ট্রাল ডিপোজিটারি যেমন 1324 টাকা 95 পয়সা, এখানেও আপনি দেখুন সিডিএসএল 1324 টাকা 95 পয়সায় তখন ট্রেড করছিল। এই যে 1324 টাকা 95 পয়সায়, এরকম করে। ঠিক আছে, এই যে 1324.95 পার শেয়ার দাম, সেই অনুযায়ী। ঠিক আছে, এবং প্রত্যেকটাই দেখবেন 4,000 টাকার আশেপাশে লাগানো হয়েছে এখানে কারেন্ট ভ্যালু, হ্যাঁ মোটামুটি ওরকমই লাগানো হয়েছে। এইবার কি 4,000 টাকার আশেপাশে, কিছুতে 4,000 টাকার বেশি, কারণ ফ্র্যাকশনে তো ওই ব্যাপারটা। টোটাল আমাদের 18,000 টাকার ইনভেস্টমেন্ট আজকে হয়েছে। বাদ বাকিটা বাদ বাকিটা কখন করবো, এটা একটা ভালো প্রশ্ন। বাদ বাকিটা আমরা করতে যেটা চাই সেটা হচ্ছে কালকের দিনে। কালকের দিনে কি করব?
কালকের দিনে বাদ বাকি যে টাকাগুলো আছে সেগুলোকে আমরা ইনভেস্ট করে দেবো পার্সেন্টেজ টার্মসে। যেমন স্টেট ব্যাংকের 4% অ্যালোকেশন করা হয়েছে 4,000 টাকার মতো, আরো 4,000 টাকা পড়ে আছে, সেই 4,000 টাকাটা কালকে এরকম লাগাবো। প্র্যাকটিক্যাল সিনারিও হলে অন্য সময়, যেহেতু এটা আপনাদের সাথে আমি শেয়ার করি, না হলে আরেকটু ওয়েট করে বাজার যখন যখন পড়ে তেমন, কিন্তু অতটা মানে সময় নেই বা এই নেই, আপনাদের সাথে তো আমার শেয়ারও করতে হবে জিনিসগুলো। তাই জন্য আমি কি করব, কালকে এই জিনিসগুলোকে ইনভেস্টমেন্ট করে দেবো যাতে একটা পোর্টফোলিওটা একটা সুন্দর জায়গায় আসে। আর আপনারা যখন ইনভেস্ট করবেন, যাতেই ইনভেস্ট করুন, আমি এইখানে বলছি না, ইনভেস্টমেন্টে কিন্তু ওটাই, যেদিন একটু বাজার পড়তির দিকে সেদিন একটু চান্স রাখবেন, সেদিন তককে তককে থাকবেন, একটু কম দামে পেলে জিনিসগুলোকে নেওয়া, এরকম যে যে স্টকই আপনি নেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে এটা তো হয়ে গেল কালকে করে, আমি কালকে সঞ্জয় টক্সেও আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো যদি আমি কিছু কেনাকাটি করে থাকি। এই 5টা স্টকে নতুন কোনো স্টক অ্যাড করব না আপাতত। আর বাদ বাকি যে 70,000 টাকার মতো যেটা বাঁচছে, 18,000 তো 1,00,000 টাকার মধ্যে, আর বাদ বাকি কালকেও কিছু শপিংটা বাদ বাকি করে নেবো। বাদ বাকি যেটা বাঁচবে সেই টাকাটা, বাদ বাকি 70,000 টাকার মতো বাঁচছে, 30,000 টাকা আমি মনে হয় এর মধ্যে ইনভেস্ট করেছি। আপনি আগের দিনের ভিডিওটা দেখে নেবেন, এক্সেল শিটে বলা আছে, যেখানে এক্সেল শিটে আমি বলেছিলাম। বাদ বাকি টাকাটা আমি এখানে এখনো অ্যাড করিনি, আমি এখানে একটা লিকুইড ফান্ডের মধ্যে ওটা রেখে দেবো। তাহলে কি হবে, মানে আপনারাও কি করবেন, টাকা এক্সট্রা থাকলে কোথায় রাখেন টাকাটা, যেটা মার্কেটে লাগানো ব্যাংকে থাকে, এবার ব্যাংকের সুদের হার যা, আপনার একটা লিকুইড ফান্ডেও একদম তাই। তো না, আমরা লিকুইড ফান্ডে পার্ক করবো, তাহলে কি টোটাল এখানে আপনার পোর্টফোলিওর অ্যামাউন্টটা ঠিক হবে, সেই অনুযায়ী পার্সেন্টেজগুলো আপনার চেঞ্জ হবে। এখন দেখাচ্ছে যে একদিনে 0.4%, যেখানে বাজার পড়েছে 2%, ওরকম তো হবে না, মানে তাহলে তো ভুলভাল ক্যালকুলেশন হয়ে যাবে। তো টোটাল পোর্টফোলিওটা 1,00,000 টাকার যা আমরা প্ল্যান করেছি সেটাই রাখবো, বাদ বাকিটা ক্যাশে যেমন আছে তেমন। একটা লিকুইড ফান্ড আমি অ্যাড করে দেবো এখানে, সেটা আপনি দেখা যাবে। আচ্ছা, এবার আমি বলছি আরো দুটো তিনটে স্টক আমি কিন্তু একটু ভেবে রেখেছি, সেক্টরও ভেবে রেখেছি। সেক্টরটা হচ্ছে ধরুন একটু আইটির উপর, একটু ফার্মার উপর, একটু ডিফেন্সিভের দিকে যাওয়া ভালো। এবার আপনারা বলবেন যে কেন ডিফেন্সিভ বা কেমন অন্য কিছু নয়, তার অ্যান্সার দিচ্ছি। প্রথম কথা দেখুন, বাজার এখন কিন্তু অন্য ধরনের, এটা বুল মার্কেট নয়, 2021 2019 নয়। 2021-21 হলে আমি আপনাকে বলতাম যে আমি আইটি সেক্টরে ইনফোসিস হয়তো চুজই করতাম না, আমি এমন মিড ক্যাপ জাতীয় যেমন এলএনটি টেক বা আপনার মাইন্ডট্রি বা আপনার টাটা ইলাক্সি, এসবগুলো নিতাম, ঠিক আছে, এগুলো নিতাম, কারণ এগুলোতে মানে গ্রোথটা অনেক বেশি, আর তখন বুল মার্কেট, বিন্দাস নাও। আজকের দিনে কিন্তু এই অবস্থা নয়, আজকের দিনে আমি মিড ক্যাপ যাওয়ার আগে দুবার ভাববো, স্মল ক্যাপে নেওয়ার আগে দুবার ভাববো। আমি একটু মানে আমি একটু যে 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 কোম্পানিগুলোর বিজনেসের ভিজিবিলিটি আছে, আজকের দিনে ইনফোসিসের আগামী 2 বছরের জন্য অর্ডার বুক রেডি, অর্ডার অলরেডি পড়ে আছে, ঠিক আছে, হয়তো কাজ করাবার লোক নেই, ওরা লোক নিচ্ছে, এরকম অবস্থা। সুতরাং এই ব্যাপারগুলো দেখতে হবে। যেমন এলএনটি, এলএনটি একটা ইঞ্জিনিয়ারিং দিকে, কনস্ট্রাকশনের দিকে একটা মানে স্ট্রং কোম্পানি, এদের অর্ডার বুক দেখবেন নেক্সট 1-2 বছরের জন্য পুরো রেডি। হ্যাঁ, অর্ডার নিয়ে ভাবতে হবে না। তো এই যে সলিড ফান্ডামেন্টাল সলিড কোম্পানিগুলোর কিন্তু উপর কিন্তু আমাদের দেখতে হবে এই মার্কেট সিনারিও। এটাই যদি 2021-এর জানুয়ারিতে, 2021-এর মার্চে আমি যদি পোর্টফোলিওটা বানাতাম, তাহলে কিন্তু আমি প্রথমেই মেটালসের দিকে নিতাম, প্রথমেই আমি মিড ক্যাপ আইটির দিকে স্টকগুলো নিতাম, ঠিক আছে, অ্যাপ্রোচ ডিফারেন্ট হতো। এটা বুঝবেন, আপনি কখন পোর্টফোলিও তৈরি করছেন, কিসের জন্য পোর্টফোলিও তৈরি করছেন, এইসবগুলো ম্যাটার করে। সবসময় বাজারে গিয়ে আমাকে সবসময় একদম যেটা রিস্কি এবং হাই রিস্ক হাই রিটার্ন সেটাকেই সব মার্কেট সাইকেলে নিতে হবে তা নয়। হাই রিস্ক হাই গেনটা তখন খাটে যখন আপনি বুল মার্কেটে আছেন, তখন মিড ক্যাপ স্মল ক্যাপগুলো আপনাকে ভালো রিটার্ন দেবে। কিন্তু আপনি যখন বিয়ার মার্কেটে বা মার্কেটে আনসার্টেন, এই যুদ্ধের পরিস্থিতি, এটা আপনারা কেউ দেখেনি, যদি World War III লাগে, ন্যাটো ফ্যাটো ইনভলভ হয়ে যায়, আমিও জানি, আমিও তো মানে হয়তো আমার যারা চ্যানেলের ভিউয়ার্স আছে তাদের মধ্যে 99% অনেকেই জন্মানিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যারা দেখেছে 1940 1945-এ হয়েছিল। মানে আমি তাই বলছি, এই আনপ্রেসিডেন্টেড ব্যাপারগুলো হতে পারে যেগুলো আমরা কেউ দেখিনি, সেখানে বাজার কিভাবে মুভ করবে আমরা কেউ জানি না। তাহলে কেন শুধু শুধু রিস্ক নেব, পয়সা বাঁচানোটাও কিন্তু মার্কেটকে আউট পারফর্ম করা। তাই জন্য এখন আপনারা বেশি রিস্কের দিকে না যাওয়াই ভালো। আপাতত তো আছে, দেখি মার্কেটটা কেমন যায়, তারপর আরো করছি, হাতে তো পয়সাটা আছে, রাখছি তো, ঠিক আছে। ব্যাপারটা অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করুন, এখানে আপনি স্টকের নাম দেখে চলে গেলাম, ওতে কিছু হবে না, ঠিক আছে। কেননা আপনি যদি অ্যাপ্রোচটা বুঝে যান, প্রসেসটা বুঝে যান, তাহলে আপনি নিজেই নিজের পোর্টফোলিও ম্যানেজ করতে পারবেন, নিজেই থেকেই ভালো পোর্টফোলিও তৈরি করে আরামসে কাজকর্মগুলো করতে পারবেন, ঠিক আছে। এই জন্যই বুঝতে পারছেন ইনফোসিস কেন নিয়েছি, সানফার্মা কেন নিয়েছি, এই ব্যাপারগুলো বুঝুন। আচ্ছা, তারপর আমি যে স্টকগুলোর নাম বলছি, একটা সিপ্লাই আমি একটু দেখছি, HCL টেকনোলজিকে একটু নজরে রাখছি, এলএনটিকে নজরে রাখছি, ঠিক আছে।
এই দুটো তিনটে স্টককে কিন্তু আমি একটু মাইন্ডট্রিকেও নজরে রাখছি। মাইন্ডট্রিও ফান্ডামেন্টালি কিন্তু ভালো কোম্পানি, হ্যাঁ, মানে আইটি কোম্পানিতে ভালো কোম্পানি। এবার ধরুন আমি যদি এটা 2021 সালের মার্চে করতাম তাহলে হয়তো কেপিআইটি টেকনোলজি নিতাম, ঠিক আছে? এই এখন সেটা নিচ্ছি না, ব্যাপারটা বুঝুন কেন, ঠিক আছে? এই নয়, এই তার মানে এই নয় যে স্টকগুলো বাজে, কিন্তু কোনো একটা মার্কেট সিনারিওতে দেখতে হয়, ঠিক আছে? কিংবা দামটা হয়তো অনেকটা বেড়ে, সিডিএসএল একটা মিড ক্যাপ কেন আমি নিয়েছি প্রশ্ন করতে পারেন, রাইট? কেন নিয়েছি? যেহেতু মনোপলি বিজনেস। কিন্তু আপনি কি বলতে পারেন মাইন্ডট্রি বা এলএনটি, এই আপনার এলএনটি টেক বা যারা আইটি কোম্পানি তার মনোপলি বিজনেস না? আইটি কোম্পানি তো অনেকগুলো আছে সিমিলার টাইপের বিজনেস করে এরকম। কিন্তু সিডিএসএল এর যে বিজনেস সেই মডেলটাকে কেউ কপি করতে পারবে না, মানে আজকের দিনে নতুন কেউ ডিম্যাটের অ্যাকাউন্ট খোলার লাইসেন্স পাবে না ভারতে। এনএসডিএল আর সিডিএসএলই আছে, এনএসডিএল লিস্টেড নয়, সিডিএসএল এর মনোপলি বিজনেস লিস্টেড কোম্পানির মধ্যে। তাহলে মানে ইন্ডিয়ার বিগেস্ট ডিম্যাট অ্যাকাউন্ট, 6 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট ও সিডিএসএল এর খোলা আছে। তো সুতরাং মনোপলি বিজনেস, সে মিড ক্যাপ হোক স্মল ক্যাপ হোক আমি নেব, ঠিক আছে? যেটা যেই বিজনেসটা কারোর নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই সময় আমরা কিন্তু একটু সেফটির দিকে বেশি নজর দিচ্ছি, তাই জন্য এই স্টকগুলোর কারণটা। আর যে দুটো তিনটে স্টক বললাম, যে সেক্টরগুলো বললাম সেই দিকে দেখছি, প্লাস এফএমসিজিতেও দেখছি, এফএমসিজিতেও একটা দুটো স্টকের উপর নজর আছে। আইটিসি আপনারা অনেকেই বলবেন, কিন্তু আইটিসি আমি একটু 200 টাকার দিকে এলে আমি নেব, কিন্তু আইটিসি এখন ঠান্ডাই পড়ে আছে। সুতরাং গ্রোথ স্টকের দিকে আমার এই পোর্টফোলিওটা একটু গ্রোথ ভিত্তিক, ভ্যালু ওরিয়েন্টেডও একটা পোর্টফোলিও মডেল হয় আমার। এটা কিন্তু ভ্যালু ওরিয়েন্টেড নয়, কারণ ভ্যালু ইনভেস্টিং এর উপর আমি পার্সোনালি আপাতত বিশ্বাসটা একটু কম আছে। তা সেটা মিউচুয়াল ফান্ডের জন্য দিয়ে আমি করতে পারি, কিন্তু স্টকের মধ্যে ভ্যালু হলে মানে ঠিক আছে, সেটা মানে আপনাকে কি একটা ভ্যালু আনলক হতে আপনার 3 থেকে 4 বছর লেগে যায় একটা স্টকে। এবার ততদিন তো আমি আপনাদের মানে পোর্টফোলিওতে এখানে পয়সাটা রেখে আপনাদের দেখাতে পারবো না জিনিসগুলো। তার জন্য ভ্যালু ইনভেস্টিং নয়, এই পোর্টফোলিওর অ্যাপ্রোচটা হচ্ছে গ্রোথ অ্যাপ্রোচ। মিউচুয়াল ফান্ডেরও যেমন বিভিন্ন অ্যাপ্রোচ থাকে, কিছু ফান্ড আপনার গ্রোথ অ্যাপ্রোচের উপর ভিত্তি করে কাজ করে, কিছু ফান্ড আপনার ভ্যালু ইনভেস্টিং এর উপর ভিত্তি করে কাজ করে। তেমনি যখন পোর্টফোলিও বানাবেন আপনি কি ধরনের ইনভেস্টার সেটা জেনে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? জোর করে ভ্যালু ইনভেস্টার হবেন না, জোর করে গ্রোথ ইনভেস্টার হবেন না। আপনি যেটা স্বাভাবিক সেটাই হবেন, ঠিক আছে? আমি যেমন পার্টিকুলার গ্রোথ ওরিয়েন্টেড ইনভেস্টার স্পেশালি, তাই জন্য আমার গ্রোথ ওরিয়েন্টেড স্টক ভাল লাগে। তো এই জন্যই তো আমি জিনিসগুলো এক্সপ্লেন করলাম। কালকের দিনের জন্য অবশ্যই অপেক্ষা করবেন, 7টার সময় ভিডিও আসবে, আর আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো কালকে। কিন্তু আমি বললামই, কালকে আমি কেনাকাটা কিছু করার জন্য তৈরি থাকবো। এই 5টা স্টকেই বাদ বাকি যে পয়সাগুলো আছে সেগুলো আমি 1-2 দিনের মধ্যে লাগিয়ে নেবো। কালকেই হয়তো পুরো পয়সা লাগিয়ে দেওয়ার আপনার 90% চান্স, কালকেই লাগিয়ে দেবো। যদি বাজার কারেকশন হয় বা না হয় অত ভাববো না, লাগিয়ে দেবো, ঠিক আছে? তো হোপ আপনি এই জার্নিতে আপনার সাথে থাকবেন। আর যারা একটু নতুন, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করবেন, বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, তাহলে কি নোটিফিকেশনগুলো চলে আসবে নতুন ভিডিও পেলে। আর প্লিজ আপনি ভিডিওকে লাইক করুন, যাতে আমার নিজেরও একটু মোটিভেশন বজায় থাকে। আর তাছাড়া আপনারা যারা নতুন মিউচুয়াল ফান্ড ইনভেস্টার, এখানে আমার অ্যাগ্রেসিভ পোর্টফোলিও, কনজারভেটিভ ইন্ডেক্স ফান্ড, মডারেট মিডিয়াম রিস্কওয়ালা পোর্টফোলিও যেটা আমার পার্সোনাল ফেভারিট সেগুলো আছে। স্টক পোর্টফোলিও নতুন শুরু করেছি। দেখো এগুলো কোনো সাজেশন নয়, আই এম নট ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। এটা শুধুমাত্র আপনাদের লার্নিং পারপাসের জন্য করছি, যেখান থেকে আপনারা অ্যাপ্রোচটা বুঝতে পারেন যে কিভাবে একটা পোর্টফোলিও তৈরি করতে হয়, কিভাবে সেটাকে মেনটেন করতে হয়, কিভাবে সেগুলোকে তোমাদের চেঞ্জ আনতে হয়। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি না করালে তো বুঝবেন না। আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি থিওরির সাথে সাথে, তাই জন্যই সেটা করা হচ্ছে। আশা করি আমার প্রচেষ্টা ভালো লাগছে আপনাদের। প্লিজ শেয়ার করুন নিজেদের রিলেটিভ, কলিগস যাদের এইগুলো দরকার তাদের প্লিজ শেয়ার করুন, তাহলে ভালো হবে। ভিডিওকে লাইক অবশ্যই করবেন। চলুন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।